দেখছেন ক্লাস অফ ফিলসফি। আমি রয়েছি আপনাদের সাথে অলিভিয়া এবং আজকে আমার স্টুডিওতে আমার সঙ্গে আড্ডা দিতে উপস্থিত আছেন ডক্টর তীর্থঙ্কর ব্যানার্জি, BHMS গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটি টপার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা, MD অ্যান্ড ডক্টরাল ট্রেনার। তো আজকে আমরা আড্ডা শুরু করতে যাচ্ছি এবং আজকের আড্ডাটা যথেষ্ট ইনফরমেটিভ এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমাদের শো। নমস্কার। নমস্কার। আমাদের ভারতবর্ষে বলুন বাবা তার বাইরে ক্যান্সার একটা বিশাল বড় রোগ। হ্যাঁ, তো এটা নিয়ে প্রচুর মানুষ মানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো মেয়েদেরও কি এই ধরনের সার্ভিক্যাল ক্যান্সার মানে অ্যাটাক করছে এই ধরনের ইনফেকশনের থ্রুতে? আর এটা কি কিউরেবল? তার সঙ্গে আমার একটা প্রশ্ন রইল। এবারে ব্যাপারটা হচ্ছে আমি আসছি একটার পর একটা, যেটা প্রশ্ন আপনি করলেন, যেহেতু আমরা আগের বার আলোচনা করছিলাম যে প্রচুর ভেজাইনাল ইনফেকশনস যে বা বার্থ ক্যানাল ইনফেকশনস নিয়ে আছে। এবার এই ব্যাপারটা মজাটা হচ্ছে যে এই যে পেশেন্টস যে হিউজ পুলটা ইনফেকশনস অফ দ্য বার্থ ক্যানাল এন্ড অল, এটা যে সব এটা জিপিরা বেশি পায়, যারা ফিজিশিয়ানসরা বা মেডিসিন ডাক্তাররা, বা আমরা বেশি পাই ইনিশিয়ালি যারা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বা জিপি অসংখ্য। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ইনফেকশনের সঙ্গে আপনি যেটা বলছেন যে সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং একটা বড় ব্যাপার ডিজিজ বার্ডেন এখন ইন্ডিয়ান ফিমেলস এর ক্ষেত্রে। প্রায় অ্যাবাউট 19%, 18.5% পেশেন্ট ইন্ডিয়াতে আছেন যারা এরকম সার্ভাইকাল রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ফিমেল যারা সার্ভাইকাল ক্যান্সার। এজটা কিরকম হতে পারে? মূলত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে। আচ্ছা। এবং এই যে যারা আছেন তাদের মধ্যে মূলত সার্ভাইকাল ক্যান্সারের যে হিউজ পুলটা মূলত পাওয়া গেছে অরুণাচল প্রদেশ থেকে। অরুণাচল প্রদেশে বেশি দেখা গেছে। তার মানে কিন্তু এটা নয় যে আমাদের এখানে প্রচুর আছে, অসংখ্য আছে। আচ্ছা। কোটি কোটি মানুষ এতে ভুগছেন সার্ভাইকাল ক্যান্সারে। এখন সার্ভাইকাল ক্যান্সারের কতগুলো রিস্ক ফ্যাক্টরস আছে। আমি একজন জেনারেল ফিজিশিয়ান বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তার হিসেবে হাতে গোনা কিছু বলতে পারবো, কিন্তু একজন গাইনোকোলজিস্ট, আমি পরবর্তী সময় আপনাদের পডকাস্টে যিনি গাইনোকোলজিস্ট আসবেন তিনি এক্সাক্ট রিস্ক ফ্যাক্টরস গুলো আপনাকে বলবে, বাট হাতে গোনা কয়েকটা রিস্ক ফ্যাক্টর খুব কমন। যেমন হচ্ছে যে আর্লি প্রেগন্যান্সি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, আনহেলদি সেক্সুয়াল লাইফ, এগুলো তো রয়েছে। ভীষণ একটা যেটাকে লিনিয়ার কজেশন বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে পাওয়া যায়, যে এটা থেকে এটা, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইনফেকশন। ভেরি সারপ্রাইজিংলি সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। আচ্ছা। HPV একটা ভাইরাস আছে যে ভাইরাসটা ওয়ার্ডস তৈরি করে। তো এই ভাইরাসের কিছু সাবটাইপস আছে, সাবসেরোটাইপস আমরা বলি 16, 18 এরকম আছে। তো এরা সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে। এবং সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভারতবর্ষে এখন স্ক্রিনিং হয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট মানে স্ক্রিনিং ফর সার্ভাইকাল ক্যান্সার। কারণ কি সার্ভাইকাল ক্যান্সার ওয়ান অফ দোজ ভেরি ফিউ গাইনোকোলজিক্যাল ক্যান্সারস যেখানে ট্রিটমেন্ট ভীষণ ভালো হয়। একটা প্রপার ক্যান্সার সেন্টারে স্টেজেস অফ ট্রিটমেন্টের সার্ভাইকাল ক্যান্সারে ট্রিটমেন্ট খুব ভালো হয়। আচ্ছা। মজাটা হচ্ছে যে এই যে যেটা আমরা করে থাকি আমরা, মানে অ্যাজ আ ফিজিশিয়ান হু উইল বি দ্য ফার্স্ট টু ডায়াগনোজ সার্ভাইকাল ক্যান্সার, প্রথম আপনি ধরুন সাদা স্রাব নিয়ে গেছেন বা একটু ব্লাড স্টেইনড সাদা স্রাব, সাদা স্রাবের মধ্যে ব্লাড স্টেইনস আছে, ব্যথা করছে, দুর্গন্ধময় সাদা স্রাব ইত্যাদি নিয়ে আপনি গেছেন। সবসময় দুর্গন্ধময় সাদা স্রাব মানেই যে সার্ভাইকাল ক্যান্সার তা না, বলছি জাস্ট একটা স্পেকট্রাম নিয়ে আপনি যখন গেছেন। এবং এই সময় গিয়ে যেটা হয় একটা টেস্ট করা হয় যেটাকে বলা হয় প্যাপ স্মিয়ার টেস্ট। প্যাপ স্মিয়ার টেস্ট একটা স্মিয়ার নেওয়া হয় সার্ভিক্স থেকে, দেন দ্য প্যাথোলজিস্ট লুক ফর ম্যালিগন্যান্ট সেলস। প্যাপ স্মিয়ার টেস্ট বা প্যাপানোকিলো স্মিয়ার টেস্ট, ওটা দেখা হয়। এটা প্যাপ স্মিয়ার টেস্ট খুব সাদামাটা টেস্ট, মানে আমাদের পাড়ার বাড়ির সমস্ত ল্যাবরেটরি, যত ল্যাবরেটরি আছে সব জায়গায় হয়, খুব এক্সপেন্সিভও কিছু নয়। ভীষণ মানে একদম স্ক্রিনিং টেস্ট হিসেবে প্যাপ স্মিয়ার টেস্ট দুর্দান্ত। তো প্যাপ স্মিয়ার টেস্ট করলে আমরা বলে দিতে পারি যে এখানে রিস্ক আছে কি নেই। এবারে পরবর্তী সময় যদি ওখানে ধরা পড়ে সেই তারপরে বায়োপসি বা অপারেশনস, কেমোথেরাপি যেরকম যা চলবে সেরকম আপনার ক্যান্সার ডাক্তার সেরকম বলতে পারবেন। এবং মজা হচ্ছে হোমিওপ্যাথির এখানে দুটো ওয়ান্ডারফুল রোল আছে। একটা হচ্ছে টু কমব্যাট দ্য সাইড এফেক্টস অফ কেমোথেরাপি। আচ্ছা, এটা একটা দুর্দান্ত ব্যাপার। মানে একজন MD হোমিওপ্যাথি ডাক্তার বাবু যিনি ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করেন, ইফ হি হ্যাজ এ বিট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ উইথ হোমিওপ্যাথি, তো ওই কেমোথেরাপি যে পেশেন্টের চলছে সেটা নট অনলি ফর সার্ভাইকাল ক্যান্সার,
It can be for breast CA, it can be for ovarian CA, it can be for uterine CA, it can be for cancers in any part of the body. কেমোথেরাপি যে সাইড এফেক্টস হচ্ছে সেগুলোকে হোমিওপ্যাথিক্যালি কমব্যাট করার চেষ্টা করা যেতে পারে এবং তার সাকসেস রেট যথেষ্ট ভালো, কনসিডারেবলি ভালো। ওয়ান অফ দ্য ভেরি কমন সাইড এফেক্টস অফ কেমোথেরাপি সেটা হচ্ছে এই নজিয়া হওয়া, গা গুলানো, খিদে চলে যাওয়া। দ্যাট ক্যান বি ওয়ান্ডারফুলি ট্যাকেলড উইথ হোমিওপ্যাথি, ওয়ান্ডারফুলি ট্যাকেলড উইথ হোমিওপ্যাথি। এবং আমি যেটা পার্সোনালি মনে করি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শুড বি ডান not as a substitute of conventional treatment of oncology, but as an add-on to the conventional treatment of oncology to relieve the suffering of the patient who is suffering from the cancer as well as getting the treatment. অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসাটা ক্যান্সারের যে মেইন স্ট্রিম চিকিৎসা, কনভেনশনাল ট্রিটমেন্ট, ক্যান্সার সার্জারি, ক্যান্সার মেডিকেশন, অনকোমেডিসিন, তার রিপ্লেসমেন্ট নয়। আচ্ছা, মানে পুরোপুরি তার এক্স্যাক্টলি না, তার রিপ্লেসমেন্ট না, তার অ্যাডজুভেন্ট। আপনি তার সঙ্গে করুন, দুটো একসঙ্গে চলুক, রাইট? মানে don't go for this one that I leave chemotherapy. I think in very certain mentioned cases, apart from very certain mentioned cases, I think that homeopathy works wonderfully as an adjuvant for cancer patients. এটা কিউরেবল পুরোপুরি Cervical cancer. Exact rate আমি আপনাকে বলতে পারবো না, but cervical cancer at a very early stage, like all other cancers, like breast, yes, curable. মানে একটা মানুষ যতদিন বাঁচবে ওষুধ খেয়ে ঠিকঠাক বাঁচতে ওষুধ পারে, খেতে হবে, তাকে স্ক্রিনিং এ থাকতে হবে, তাহলে মানে তার একটা হেলদি লাইফ সে পাবে। স্ক্রিনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা সবসময় ধরা পড়লে একটা রেজিম থাকে যে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, পরবর্তী 5 বছর অন্তর, ঠিক আছে? যেমন যাদের ক্ষেত্রে ওভারিয়ান বা ইউট্রাইন আছে, ছিল, অপারেশন হয়ে গেছে, ওষুধ হয়ে গেছে, কিছু ওষুধ চলবে, তারপর ব্রেস্টের জন্য ম্যামোগ্রাম করা, আল্ট্রাসাউন্ড করা, বা যেটা আজকাল খুব কমন, আমরা সবসময় মেয়েদেরকে বলি যে তোমরা যখন স্নান করবে বা যা করবে আগে ব্রেস্টটাকে হাত দিয়ে প্যালপেট করে নাও, দেখে নাও যে ব্রেস্টে কোনো লাম্প পাচ্ছে কিনা, পারে যাও ডাক্তারের কাছে। ম্যাক্সিমাম ব্রেস্ট লাম্প তারা বিনাই, ম্যাক্সিমাম ব্রেস্ট লাম্প তারা বিনাই, মানে ভেরি কিউরেবল উইথ হোমিওপ্যাথি মেডিকেশনস অলসো। এখন অপারেশনের খুব একটা প্রয়োজন হয় না নাকি? না, যদি খুব লার্জ লাম্পস হয়, যদি একাধিক লাম্পস হয়, খুব হরমোন ডিপেন্ডেন্ট লাম্পস হয়, বিশাল বড় লাম্পস আছে, মাল্টিপল ফাইব্রোঅ্যাডেনোমা যেগুলোকে আমরা বলে থাকি, মাল্টিপল ফাইব্রোঅ্যাডেনোমা, সেগুলো সার্জারি করার জন্য কোনো উপায় নেই। আচ্ছা, নাহলে হোমিওপ্যাথিতে ছোট ফাইব্রোঅ্যাডেনোমা, ইয়েস, কিউরেবল। ওকে, এবার দ্বিতীয় কথা যে ফাইব্রোঅ্যাডেনোসিস বলে ব্রেস্ট আরেক রকমের হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফাইব্রোঅ্যাডেনোমা সাধারণত ব্যথা করে হয় না, ফাইব্রোঅ্যাডেনোসিস সেটা মূলত ওই ব্রেস্ট টিস্যু যে পিরিয়ডস এর আগে এবং পরে যে হরমোনাল চেঞ্জেস হয় মেয়েদের শরীরে, সেইটার উপরে ভিত্তি করে ব্রেস্টের টিস্যুর কিছু কিছু একটা হার্ড ইনডিউরেশন টাইপের দেখা যায়, ব্যথা হতে পারে, সেটা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলোকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে কি পাওয়া যাচ্ছে, whether it's a fibroadenoma, whether it's a fibroadenosis or an early breast cancer, সেক্ষেত্রে ট্রিটমেন্ট একটাই, আপনি স্নান করতে গিয়ে চেক করুন, হাতে কিছু সন্দেহজনক পড়লেই ঘ্যাট করে সেটাকে ধরুন এবং জাস্ট আপনার ফিজিশিয়ানের কাছে যান, দ্যাটস ইট। তো ফিজিশিয়ান 3টে কাজ হয় মূলত। এক হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অনেক সময় সেটা মানে সেটা বাধ্যতামূলক, রাদার ডাক্তারবাবু দেখবেন হাত দিয়ে, হ্যাঁ ডেফিনেটলি চেক তো করতে, চেক হাত দিয়ে দেখবেন, তারপরে তিনি দেখবেন যে কোনো নোটস ফুলেছে কিনা, গলা বগল ইত্যাদি নোটস দেখবেন। তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনস, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, যেমন ম্যামোগ্রাম, ব্রেস্টে হয় ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড হয়ে গেল। তারপরে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহজনক লিশনস যেগুলো আছে সেগুলোর জন্য আমরা বায়োপসি বলি। বায়োপসি অনেকে করতে চায় না, মানে ভয় পায়। হ্যাঁ, দেখুন বায়োপসি করাতে ভয় পেলে তো হবে না, কারণ বায়োপসিটা বেসিক্যালি কি, এটা একটা ইনভেস্টিগেশনই তো। ইনভেস্টিগেশন মানে মানুষের মনের মধ্যে একটা দেখেছি আমরা যখন জিপিরা বলি যে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে না, দেখুন বায়োপসি গোটা শরীরের সবকিছুর করানো যায়, আপনার শুধু মনের ছাড়া, মনে ছাড়া বায়োপসি করা সব জায়গায় যায়, যেখানে টিস্যু আছে মানে টাচেবল টিস্যু আছে সেখানে আপনি বায়োপসি করাতে পারেন। স্কিনের কোনো একটা অসুখ ধরা পড়ছে না, বোঝা যাচ্ছে না যে কি অসুখ হয়েছে, এখানে বায়োপসি করলে ওটা বলে দেবে যে ওই অংশে ওই রকম টাইপের সেলস গুলো আছে, অর্থাৎ প্রবাবলি আপনার এই অসুখটা হয়েছে। সিমিলারলি এই জন্য আমরা বলি ব্রেস্টে বায়োপসি করো, মানে কি
কি আছে, কি সেলস আছে সেটা কনফার্ম করে দেবে। আচ্ছা আচ্ছা প্যাথোলজিস্ট আপনাদের না এটা ঠিক আছে, এটা ফাইব্রোনোমার হ্যাঁ মানে কোষ টার্মসটা আছে। কোনটা হ্যাঁ Exactly. মানে পার্টিকুলারলি কোন জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমি খুব ইলাবোরেশনে যাচ্ছি না, এবং এই যে বায়োপসি যে শুধু শুধু যে বায়োপসি এটা বলে দিচ্ছে যে আছে কি নেই তা কিন্তু নয়, এটাও বলে দিচ্ছে থাকলে তার প্রকারভেদটা কি। মানে ইন্টারডাক্টাল কার্সিনোমা আছে, ইন্টারলোবুলার কার্সিনোমা আছে, কার্সিনোমা ইন সিটু আছে, সেগুলো কি আছে সেটা পুরোটাই কিন্তু আপনার প্যাথোলজিস্ট বায়োপসি রিপোর্টে লিখে দেবেন, এবং সেটা দেখে পরবর্তী সময় কি সুবিধা হচ্ছে দেখুন, ডাক্তারবাবু বুঝতে পারছেন আপনার কি জাতীয় হয়েছে, সমস্যা হয়েছে, সেই মতো ট্রিটমেন্ট আছে, তার প্ল্যান অফ ট্রিটমেন্ট এবং তার রিস্ক ফ্যাক্টর কি। যেমন ধরুন একটা লাংসে বায়োপসি হলো, লাংসে বায়োপসি হয়ে একটা এমন একটা ম্যালিগনেন্সি পাওয়া গেল যে ম্যালিগনেন্সিটা খুব র্যাপিডলি ছড়ায়, অর্থাৎ মেটাস্টাসিস হয়, দূরে চলে যায়, সে অনুযায়ী সেটা আপনি পেশেন্টের থেকে সেরকম সচেতন থাকবেন। মানে বেসিক্যালি বায়োপসি শুধুমাত্র ক্যান্সার কেন, সমস্ত ক্ষেত্রেই। ধরুন আমি একজন হোমিওপ্যাথি কনসালটেন্ট, আমি বললাম যে না এবার আপনার একটা ধরুন সে ফর এক্সাম্পল আমি আপনার একটা স্কিন লেশন দেখছি, একটা রেজিস্ট্যান্ট স্কিন লেশন, যেটা স্কিনে একটা অসুখ, যে অসুখটা ধরুন ধরা পড়ছে না এক্স্যাক্টলি যে কি অসুখ হয়ে আছে স্কিনে, ওটা তো আমি দেখছি এবং আমি ট্রিটমেন্ট শুরু করলাম। তারপরে ওই কি ওষুধ প্রয়োগ করব, কতটা ডোজে প্রয়োগ করব, কি তার পোটেন্সি হবে, কি তার ডোজ হবে, কি তার রিপিটেশন হবে, এবং পেশেন্ট তো জানতে চাইতে পারে ডাক্তারবাবু আমার সারতে কত সময় লাগতে পারে। To know all these answers, একটা অসুখকে জানতে হবে, এবং বায়োপসি বা সেলুলার স্টাডিজ, হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি বা সেলুলার স্টাডি, মানে প্রপার ডায়াগনস্টিক বলছেন ওটা, মানে এটা ডায়াগনস্টিক, থেরাপিউটিক অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রগনোস্টিক, মানে আপনাকে বলে দিতে পারে যে ইন ফিউচার হোয়াট ক্যান কাম। থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসার জন্য। দেখলেন আজকে আমার ভূমিকা ইন্ট্রোডাকশন কিছুই ছিল না, আমি চুপ করে বসে থেকেছি, আমি জাস্ট একটা প্রশ্ন শুনেছি, সেখান থেকে আরো 5টা প্রশ্ন এবং তার সঙ্গে যথাযথ উত্তরগুলো উনি নিজেই দিয়ে দিয়েছেন। খুব ভালো লাগলো, আমার বেসিক্যালি খুব ভালো লাগলো আজকের এই সেশনটা। এটা তো অ্যাকচুয়ালি খুব শিক্ষামূলক একটা এপিসোড আমরা কাটালাম, আমরা সবাই একসাথে যখন টেলিকাস্টটা আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা গেলাম, কত কিছু জানতে পারলাম। এরকম যদি আবার আপনারা জানতে চান প্লিজ কমেন্ট করবেন, এবং যদি ডাক্তারবাবুকে কোনো আরেকটি নতুন এপিসোডে দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, নিশ্চয়ই আমি ওনাকে রিকোয়েস্ট করবো আমাদের স্টুডিওতে আবার আসার জন্য। আপাতত আজকের জন্য থ্যাংক ইউ এবং নমস্কার, ভালো থাকবেন সবাই।